প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হলো টেন্স। তো এই টেন্সকে কিন্তু ইংরেজি গ্রামারের ভিত্তি বলা যেতে পারে, বেস। এই টেন্স জানলেই কিন্তু ইংরেজিতে অনেক কিছু বানিয়ে লেখা, যে কোনো কিছু বানিয়ে বলা, এটা কিন্তু সম্ভব হবে। কাজে টেন্সটাকে কিন্তু খুব ভালোভাবে রপ্ত করা আমাদের সবারই কিন্তু প্রয়োজন। ওই কারণে আজকে এই ভিডিওটা করা। আর বিশেষ একটা কারণে ভিডিওটা করছি, সেটা হচ্ছে খুবই অল্প সময়ে এবং সংক্ষেপে কিন্তু আমি এই ভিডিওটাতে পুরো টেন্সটাকে আলোচনা করার চেষ্টা করব। তোমরা মন দিয়ে শুনবে, আমি আলোচনা করছি। তাহলে টেন্স বলতে ক্রিয়ার কালকে বলা হয়। ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, মানে কাজটা কখন হচ্ছে বা কখন হয়েছিল বা কখন হবে, সেটাই কিন্তু টেন্স। এই টেন্স কিন্তু ইংরেজিতে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স যেটাকে বাংলাতে বর্তমানকাল বলা হয়, পাস্ট টেন্স যেটাকে বাংলাতে অতীতকাল বলা হয়, এবং ফিউচার টেন্স যেটাকে বাংলাতে ভবিষ্যৎকাল বলা হয়। এই প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার 4টে করে ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা টেন্সকে ইনডেফিনিট মানে নিত্য বা সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান, পারফেক্ট মানে পুরাঘটিত, এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরাঘটিত ঘটমান। এবার সেই ক্ষেত্রে প্রত্যেকটা টেন্সেরই এই 4টে করে ভাগ, মানে প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে, ফিউচারের 4টে। এবার বোঝার সুবিধার জন্য এমনি গ্রামার বইতে যেভাবে আলোচনা করা থাকে, যে প্রেজেন্টের পরপর 4টে টেন্স আলোচনা করা থাকে, তারপরে পাস্টের করা থাকে, তারপরে ফিউচারে করা থাকে, আমি কিন্তু বোঝার সুবিধার জন্য একটু অন্যভাবে টেন্সগুলোকে আলোচনা করছি এই ভিডিওতে। আমি ইনডেফিনিটের 3টে প্রথমে আলোচনা করব, তারপরে কন্টিনিউয়াসে 3টে টেন্সের আলোচনা করব, তারপরে পারফেক্টে, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসে। এতে কি হবে, যেহেতু ইনডেফিনিট বা কন্টিনিউয়াস বা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস গঠনগত কিছু মিল আছে, 3টে টেন্সেরই গঠনগত কিছু মিল আছে, কাজে বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। সেই কারণে কিন্তু আমি একটু অন্য নিয়মে, একটু উল্টো পথে এই আলোচনাটা করছি। তাহলে প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্সের আলোচনাটা আগে করছি। এখানে আলোচনা করব প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নিত্য বর্তমান বা সাধারণ বর্তমান কাল কাকে বলা হয়? বর্তমানকালে যে সমস্ত কাজ হয় বা যে সমস্ত ঘটনা ঘটে, বা কোনো অভ্যাসগত কাজ বা কোনো চিরন্তন সত্য, এই সমস্ত কিছুই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পর্যায়ে পড়বে। ধরো তুমি বললে যে আমি খাই, আমি খেলি, আমি টিভি দেখি, আমি খেলতে চাই, আমি গল্পের বই পড়ি, আমি বেড়াতে যাই, আমি গেম খেলি, সমস্তটাই কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের পর্যায়ে পড়বে, কারণ বর্তমানে এই সমস্ত কাজগুলো হয়। মাথায় রাখতে হবে কিন্তু হয়, মানে এখন করছি তা নয়, আমি করি, বর্তমানে করি, আমি এই কাজগুলো করি, ওই কারণে এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার অভ্যাসগত কাজও এর মধ্যেই পড়ছে। ধরো প্রতিদিনই করো, ধরো বললে যে আমি প্রতিদিন বিকালে মাঠে খেলতে যাই, এটা তোমার অভ্যাসের মধ্যে পড়ছে, প্রত্যেক দিনই করে থাকো, তাই এটাও ইনডেফিনিটের পর্যায়ে পড়বে। আর একটা হচ্ছে চিরন্তন সত্য। ধরো আমি বললাম যে পৃথিবী গোলাকার, এবার 10 বছর আগে কেউ ধরো বলেছিল পৃথিবী গোলাকার। পৃথিবী কি গোলাকার, মানে পৃথিবীর আকার কি পাল্টে গেছে? পাল্টে যায়নি। কাজে এটা কিন্তু আগেও যা ছিল এখনো তাই। এগুলোকে বলা হয় চিরন্তন সত্য। এই চিরন্তন সত্যগুলোর কিন্তু কোনো কালগত পরিবর্তন হয় না, এগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রকাশ করা হয়। তাহলে এবার এই টেন্সের গঠনে চলে আসি। গঠনগত আমি বলেছি যে ইনডেফিনিটের ক্ষেত্রে গঠনগত কিছু মিল আছে, মানে 5টা ব্যতিক্রম, একটু আলাদা গঠন। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে গঠনে চলে আসবে সাবজেক্ট,
তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, যেটাকে প্রেজেন্ট ফর্ম বলে আমরা জানি, সেই ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সেসিভ বাড়তি অংশগুলো থাকবে। তো এইখানে তাহলে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে বিষয়টা যেটা হলো যে আমি যদি বলি যে আমি স্কুলে যাই, তাহলে কি হবে? আই সাবজেক্ট, তারপরে যাওয়া ইংরেজি হচ্ছে গো, আর অবজেক্ট হচ্ছে স্কুলে। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এইবার তাহলে সাবজেক্ট সবসময় কি তাহলে সাবজেক্ট অনুযায়ী এই ফার্স্ট ফর্মই বসবে? অবশ্যই বসবে, কিন্তু এখানে বলে রাখি একটা ব্যতিক্রম নিয়ম এখানে কিন্তু রয়েছে। সেটা কি? ধরো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সেটা কি জিনিস? ধরো ফার্স্ট পারসন বলতে আই এবং উই। আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তেমন সেকেন্ড পারসনে হচ্ছে ইউ, ইউ ইউ। থার্ড পারসনে হি অথবা সি, আর এখানে হচ্ছে দে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি অথবা সি আমরা এখানে জানতে পারলাম, এগুলোকে থার্ড পারসন বলে। তাহলে থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার যদি হয়, মানে হি অথবা সি, তখন কি হবে? তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। সেটা কি রকম? ধরো বললাম যে আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, যখনই বলা হবে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে যায়, তখনই হয়ে যাবে কিন্তু গোস। যদি এখানে গো লেখো, হি গো, তাহলে কিন্তু এটা ব্যাকরণগতভাবে ভুল, এটা কিন্তু কাটা। তাহলে হি অথবা সি। এবার এই সম্পর্কে বলে রাখি যে শুধুমাত্র হি বা সি নয়, কিন্তু আসলে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বোঝালেই কিন্তু তখনই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। আই গো, ইউ গো, দে গো। বাট যখনই বলা হবে রাম গোস, শ্যাম গোস, পূর্ণিমা গোস, মানে যে কোনো মেয়েদের নাম, ছেলেদের নাম, সেটা তো থার্ড পারসনের মধ্যে পড়ছে, গোস। রিয়া গোস। তাহলে হচ্ছে যখনই সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখনই কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু অন্য কোনো পার্সনের ক্ষেত্রে হচ্ছে না। আয়ের সঙ্গেও হবে না, উইয়ের সঙ্গেও হবে না, ইউয়ের সঙ্গেও হবে না, দের সঙ্গেও হবে না। একমাত্র হি অথবা সি আর কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝালে তখনই কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ব্যতিক্রম নিয়ম। এই নিয়মটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। মানে লিখতে গিয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে যে ফার্স্ট ফর্ম বসবে লিখে দিলে, কিন্তু ওটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই নিয়মটা কিন্তু বিশেষভাবে বুঝে নেবে যে সাবজেক্ট যখনই হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখনই কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়ে যাবে। সেটা যে কোনো ভার্বই হোক না কেন, তখনই কিন্তু এস বাই এস যোগ হয়ে যাবে। এবার তাহলে আমি বলেছি যে আলোচনাটা একটু অন্যরকম ভাবে হবে। পরের আলোচনায় আসছি যে পাস্ট ইনডেফিনিট টেন্স বা নিত্য অতীত। অতীতকালে যে সমস্ত ঘটনা ঘটে গিয়েছে, হয়ে গেছে যেগুলো, সেগুলোই কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি খেলতে গিয়েছিলাম, আমি পড়তে গিয়েছিলাম, আমি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম, সবটাই কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। গঠনগত দিক থেকে হবে হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি। সাবজেক্টের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম, আগেরটাতে কিন্তু ছিল সাবজেক্টের সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, এটাতে কিন্তু পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সেসিভ অংশটা বসবে। এইবার দেখো এখানে মজার বিষয়টা, ধরো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এইখানেই হয়ে যাবে এটা
আই, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপরে অবজেক্ট হচ্ছে টু, টু স্কুল, টু স্কুল। তাহলে পাল্টে গেল কি, সাবজেক্টটা সাবজেক্টই থাকলো, ওখানে ছিল V1, এখানে হলো V2, আর অবজেক্টটা একই থাকলো, আর এক্সেসিভ বাড়তি অংশ এখানে যদিও নেই, থাকতেই পারে অন্য বাক্যে। তাহলে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স গেল। এবার হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স বা নিত্য ভবিষ্যৎকাল। নিত্য ভবিষ্যৎকালের ক্ষেত্রে সেটাকেই বলা হবে, এটা ভবিষ্যৎকালে হবে, এখনো হয়নি, হবে। সেক্ষেত্রে কি, ভবিষ্যৎকালে হবে বা ভবিষ্যৎকালে ঘটবে এমন ধরনের ঘটনাগুলো কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের পর্যায়ে পড়বে। গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসবে, তারপরে V1 বসবে মানে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসবে। তাহলে শ্যাল আর উইলের ব্যাপারটা বলি, আয়ের সঙ্গে সব সময়ের জন্য শ্যাল বসবে। এবার এখানে একটা ব্যতিক্রম ব্যাপার আছে, যদি কখনো নিশ্চিত অর্থে কিছু বোঝায়, ধরো আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, কোনো সন্দেহ নেই, ঠিক আছে, গঠনগত দিক থেকে সব ঠিক আছে। কিন্তু যখন বলা হবে যে আমি স্কুলে যাবই, একদম জোর দিয়ে নিশ্চিত অর্থে বলা হবে যে আমি এটা করবই, আমি স্কুলে যাবই, তখনই কিন্তু আর শ্যাল বসবে না, শ্যালের পরিবর্তে বসবে হচ্ছে উইল, উইল বসবে তখন। ধরো আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাবই, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, তখন কিন্তু আর যাবই হবে না, যাবো হবে, কারণ ওটা নিশ্চিত অর্থে নয়। কারণ জানো যে ভবিষ্যৎ মানেই তো অনিশ্চিত, আজকের মুহূর্তটা, এই মুহূর্তটা পর্যন্ত নিশ্চিত, একটু পরে কি হবে আমরা কিছু জানি না, কাজে কিন্তু ভবিষ্যৎটা কিন্তু অনিশ্চিত। তবুও আমরা হচ্ছে মন থেকে জোর দিয়ে যেগুলো বলি সেগুলোর সঙ্গে আয়ের ক্ষেত্রে উইল বসবে, অন্যান্য ক্ষেত্রে শ্যাল বসবে। এবার আই বাদে অন্যান্য যা কিছু আছে, ধরো ইউ, তারপরে হি, তারপরে শি, তারপরে দে, হ্যাঁ, এরকম যা কিছু আছে, উই আছে, এই সমস্ত কিছুর সঙ্গে বসবে কিন্তু শুধুমাত্র উইল, ওখানে কিন্তু শ্যালের কোনো প্রসঙ্গই আসবে না। শ্যাল কিন্তু একমাত্র আয়ের সঙ্গেই বসবে, আয়ের সঙ্গেই একমাত্র শ্যাল বসবে, আর নিশ্চিত অর্থে উইল বসবে, বাদ বাকি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু উইল বসবে। তাহলে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু প্লে, আমি খেলতে যাব। কিন্তু যখনই উইলের প্রসঙ্গটা আসবে তখনই হয়ে যাবে আমি স্কুলে যাবই, আমি খেলতে যাবই, বোঝা গেল? এই হচ্ছে প্রেজেন্টের থেকে ফিউচার পর্যন্ত ইনডেফিনিটের তিনটে টেন্সের বর্ণনা। এই কারণে আমি আলোচনাটা ইনডেফিনিটের করে নিলাম আগে, যাতে বুঝতে সুবিধা হয়। এক হচ্ছে বর্তমানে হয়, একটা হচ্ছে অতীতে হয়েছিল, একটা হচ্ছে ভবিষ্যতে হবে। গঠনগত দিক থেকেও কিছু মিল রয়েছে, প্রেজেন্টের সঙ্গে ফিউচারের দুটোরই কিন্তু ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম ব্যবহার হয়, কিন্তু পাস্টে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়। এবার চলে আসি কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, যেটা ঘটছে, এটা এবার এক্ষেত্রে হতে পারে যেটা বর্তমানে ঘটছে, যেটা অতীতকালে ঘটছিল, যেটা ভবিষ্যৎকালে ঘটতে থাকবে, কিন্তু ভবিষ্যতেরটা মাথায় রাখতে হবে যে ঘটবে না, ঘটতে থাকবে। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রথমে চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। ঘটমান বর্তমানকালের ক্ষেত্রে যেটা বর্তমানে হচ্ছে, এই ধরো এই যে আমি ভিডিওটা এখন করছি, তোমাদেরকে পড়াচ্ছি, এটাই কিন্তু ঘটমান বর্তমান।
এক্ষেত্রে তাহলে বর্তমানকালে কোনো কাজ চলছে বা কোনো ঘটনা ঘটছে, সেটাই কিন্তু ঘটমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনের ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে এম ইজ আর আর, সাবজেক্টের সঙ্গে এম ইজ আর বসবে, আর তারপর V1 বসবে কন্টিনিউয়াস। বলে রাখি যে কোনো কন্টিনিউয়াসই কিন্তু সবসময় মনে রাখবে সুবিধার জন্য, যে কোনো কন্টিনিউয়াস, সেটা শুধু কন্টিনিউয়াস হতে পারে বা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি এটা থাকবেই। V1 আর আইএনজি কিন্তু থাকবেই যে কোনো কন্টিনিউয়াসে। তাহলে এখানেও কিন্তু তাই এম ইজ আর এর পরে V1, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। এবার তাহলে লক্ষ্য করো, এম ইজ আর এর ব্যাপারটা বলে দিই, কিসের সঙ্গে কি বসবে। সাবজেক্ট যদি আই হয়, তার সঙ্গে কিন্তু সব সময় এম বসে। এম এর ব্যবহার কিন্তু একমাত্র আয়ের সঙ্গে, এম কিন্তু অন্য কোনো কিছুর সঙ্গে বসে না। আর হচ্ছে সিঙ্গুলার কোনো কিছু হলে হি অথবা সি, এগুলোর সঙ্গে বসে হচ্ছে ইজ। আর বহু বচন ধরো দে, উই, এগুলোর সঙ্গে হয়। আর ব্যতিক্রম হচ্ছে ইউ। ইউটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, মানে তুমি হোক বা তোমরা হোক, যাই হোক না কেন, ইউ এর সঙ্গে কিন্তু সব সময়ের জন্য আর বসবে। আয়ের সঙ্গে যেমনভাবে সব সময় এম বসবে, ইউ এর সঙ্গে সব সময়ের জন্য আর বসবে। এটা বোঝা গেল? এবার দেখো তাহলে কি হবে, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। রবি ছবি আঁকছে, রবি, তাহলে রবি ধরো হচ্ছে থার্ড পারসন হি আর সি এর মতো, তাহলে ওর সঙ্গে ইজ হবে। তাহলে রবি ইজ ড্রয়িং পিকচার, ছবি আঁকছে। যদি হতো ছবিটি, তাহলে দা পিকচার, ছবিগুলি, পিকচার্স। তাহলে হচ্ছে আয়ের সঙ্গে বসবে এম, হি অথবা সি মানে সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে বসবে ইজ। আর প্লুরাল হলে তার সঙ্গে বসবে আর। ব্যতিক্রম হচ্ছে ইউ, ইউ এর সঙ্গে সব সময়ের জন্য আর বসবে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার চলে আসি পাস্ট কন্টিনিউয়াস। খুবই সহজ ব্যাপার। বর্তমানে যেটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, অতীতকালে যেটা চলছিল কিন্তু সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে। অতীতকালে যেটা চলছিল বা ঘটছিল, ধরো আমি বললাম যে গতকাল পড়াচ্ছিলাম, তখন বৃষ্টি হলো। এই যে পড়াচ্ছিলাম মানে কি, পড়ানোর কাজটা আমার চলছিল। সকালে যখন পড়াচ্ছিলাম তখন বন্ধু এলো। এই যে পড়াচ্ছিলাম মানে কাজটা অতীতকালে চলছিল বোঝাচ্ছে, সেই কারণে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসবে, ওয়াজ বা ওয়্যার। তারপর কিন্তু ওই যে কন্টিনিউয়াসে বলেছিলাম যে V1 আর আইএনজি থাকবেই। V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপর আইএনজি, তারপর অবজেক্ট, তারপর এক্সেসিভ অংশ। এবার বলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেখানে যেখানে দেখেছিলাম যে এম আর ইজ বসেছে, সেখানেই কিন্তু পাস্টের ক্ষেত্রে বসবে ওয়াজ। আর যেখানে দেখেছি যে আর বসেছে সেখানেই বসবে ওয়্যার। তাহলে আই, আর ইউ এর সঙ্গে অলওয়েজ হচ্ছে ওয়্যার বসবে। তাহলে আই, তারপরে ধরো সি, তারপরে ধরো হি, এগুলোর সঙ্গে সব সময়ের জন্য বসবে ওয়াজ। আর ধরো ইউ, উই, দে, এগুলোর সঙ্গে ওয়্যার। একই রকম ব্যাপারটা, মানে ইউ এর ক্ষেত্রে যেরকম ওখানে বসেছিল আর, এখানে কিন্তু ইউ এর ক্ষেত্রে সব সময় ওয়্যার বসবে। আর যেখানে যেখানে এম আর ইজ ছিল সেখানে বসেছে ওয়াজ, আর এখানে ওয়্যার। তাহলে বিষয়টা দাঁড়ালো যে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসবে, তারপরে V1, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। তাহলে ধরো আমি স্কুলে যাচ্ছিলাম, তাহলে কি হবে, আই
ওয়াজ, যাওয়া ইংরেজি গো, তার সঙ্গে বসবে আইএনজি, তারপর বসবে অবজেক্ট। তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আইয়ের সঙ্গে ওয়াজ বসলো। এখানে যদি হতো ইউ, তুমি, তাহলে কিন্তু এখানে হয়ে যেত ওয়ার, ওয়ার হয়ে যেত। তাহলে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বোঝা গেল। এবার চলে আসি ফিউচার কন্টিনিউয়াস, যেটা ভবিষ্যৎকালে ঘটতে থাকবে। ভবিষ্যৎকালে ঘটতে থাকবে। ধরো তুমি বললে যে আমি বাড়ি গিয়ে পড়তে থাকবো, তার মানে কি বাড়ি যাবার পর তোমার পড়াশোনার কাজটা চলতে থাকবে। বাড়ি গিয়ে পড়বো কিন্তু নয়, ওটা ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। পড়তে থাকবো মানে পড়ার কাজটা চলতে থাকবে, সেটাই হলো ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা জরুরি, সাবজেক্টের পরে বসবে শ্যাল বি অথবা উইল বি। বসার নিয়মটা একই রকম, ইনডেফিনিটে যেখানে বসেছিল শ্যাল সেখানে বসবে শ্যাল বি, যেখানে বসেছিল উইল সেখানে বসবে উইল বি। নিশ্চিত অর্থে উইল বি, সাধারণ অর্থে শ্যাল বি। আর আয়ের শ্যাল বিটা তো অবশ্যই শুধুমাত্র আয়ের সঙ্গেই বসবে, বাদ বাকি সব কিছুর সঙ্গে উইল বি। তাহলে আয়ের সঙ্গে শ্যাল বি, বাদ বাকি সব কিছুর সঙ্গে উইল বি। আর আয়ের সঙ্গে যখন নিশ্চিত অর্থে কিছু বোঝাবে তখন আয়ের সঙ্গে উইল বি বসবে। তাহলে আই উইল বি ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকতে থাকবই। আই শ্যাল বি মেকিং এ কাইট, আমি একটি ঘুড়ি বানাতে থাকবো। বুঝা গেল? দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। এইগুলো হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, টেন্সের পরবর্তী আলোচনা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স বলতে পুরা ঘটিত, যেটা ঘটে গেছে। পারফেক্টের ক্ষেত্রে তিনটি টেন্সের আলোচনা হবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। প্রথমত চলে আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হবে? মানে পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান বলতে তাকে বলা হবে যেটা বর্তমানকালে কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো রয়েছে। সেটা কি রকম? ধরো তুমি বললে যে আমি অঙ্ক করেছি। অঙ্ক করেছিস? না, অঙ্ক করেছি। তখন তার মানে কি অঙ্কটা করার ফলটা রয়েছে, অঙ্কটা তোমার খাতাতে রয়েছে। ধরো বললে আমি ভাত খেয়েছি, তার মানে এটার অর্থ হচ্ছে এটাই যে এখনো তোমার পেট ভর্তি আছে, পেটে খাবারটা আছে। কিন্তু খেয়েছিলাম মানে অনেকক্ষণ আগে খেয়েছিলাম, এখন কিন্তু খিদে পেয়েছে। তাহলে দুটো জিনিসের পাস্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা যেন গুলিয়ে না যায়। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে গিয়ে যেটা সবে মাত্র হয়েছে, তার ফলটা রয়েছে। ধরো বললে যে আমি বইটা পড়েছি, তার মানে পড়াটা তোমার মনে আছে, মাথায় আছে। যখন আমি বলা হবে বইটি পড়েছিলাম, তার মানে বুঝতে হবে যে পড়াটা মাথায় নেই। তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস। আচ্ছা, পারফেক্টের ক্ষেত্রে এবার একটা সূত্র বলে দিই। পারফেক্টের ক্ষেত্রে সবসময় কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সেসিভ অংশটা অবজেক্টের পরে বসবে। তাহলে এবার হ্যাজ আর হ্যাভ এর ব্যাপারটা বলি যে কখন কি বসবে। ধরো আয়ের সঙ্গে বসবে হ্যাভ, ইউ এর ক্ষেত্রেও একই হ্যাভ, দে হ্যাভ, হি
হ্যাজ, she has। তাহলে আই উই, এখানে উই এর ক্ষেত্রেও কিন্তু হ্যাভ বসবে। তাহলে আই উই ইউ দে, আর এখানে হি আর শি। তাহলে হচ্ছে এগুলোর সঙ্গে বসবে হ্যাভ, এগুলোর সঙ্গে বসবে হ্যাজ। তাহলে ধরো বললে যে আমি প্রজেক্টটা করেছি, স্কুলের প্রজেক্টটা করে ফেলেছ, তাহলে তখন কি হবে? সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে বসবে হ্যাভ, ভার্ব হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্ব হচ্ছে করা, ডু ডিড ডান, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য প্রজেক্ট। আই হ্যাভ ডান দ্য প্রজেক্ট, আমি প্রজেক্টটা করেছি বলি কিন্তু প্রজেক্টটা আমার কাছে রয়েছে, আমি স্কুলে জমা দিতে পারবো। তাহলে কাজটা কিন্তু হয়ে গেছে, তার ফলটা রয়েছে যে প্রজেক্টটা আমার কাছে রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু এটাই মাথায় রাখার ব্যাপার যে কোনখানে হ্যাজ হবে আর কোথায় হ্যাভ হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। এবার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে বলি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে অতীতকালে ধরো দুটো ঘটনা ঘটে গেল, অতীতকালে দুটো ঘটনা ঘটে গেল, সেক্ষেত্রে একটা ঘটনা একটু আগে ঘটেছে, একটা ঘটনা একটু পরে ঘটেছে। তাহলে অতীতকালে ঘটে যাওয়া দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই ঘটনাটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের যখনই আলোচনা হবে এর প্রসঙ্গে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের আলোচনাটাও কিন্তু চলে আসবে, কারণ পাস্ট পারফেক্টের বাক্য লিখতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটের সাহায্যটা বা দরকারটা কিন্তু পড়ে, কারণ দুটোর মধ্যে ব্যাপারটা একটা কম্পেয়ার তো দেখাতে হয়। হ্যাঁ, তো পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতকালে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স। গঠন হচ্ছে খুবই সোজা, সাবজেক্টের সঙ্গে শুধুমাত্র হ্যাড বসবে, আর পারফেক্ট আমি বলেছি যে V3 বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে এক্সেসিভ অংশ বসবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা প্রকাশ করতে পারি যে ধরো ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, বা ধরো স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। তাহলে ধরো ডাক্তার আসার আগে রুগীটি যে মারা গেল, তাহলে কোনটা আগে হলো? রুগীর মারা যাওয়াটা আগে আর ডাক্তার আসাটা পরে। ধরো পুলিশ আসার আগে চোর পালিয়েছিল, তাহলে চোর পালানোটা কিন্তু আগে, আর পুলিশের আসাটা কিন্তু তার পরে। দুটোই কিন্তু অতীতে হয়েছিল, রোগীও অতীতে মারা গেছিল, ডাক্তারও অতীতকালেই এসেছিল, চোরও অতীতকালেই পালিয়েছিল, পুলিশও অতীতকালে এসেছিল, কিন্তু একটা আগে একটা পরে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড died before doctor came। দেখো ডক্টর কেম অংশটা কিন্তু পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট তার সঙ্গে V2, আর এখানে কিন্তু দেখো সাবজেক্ট তারপরে হ্যাড V3 পারফেক্ট। তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা কিরকম বলি? ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ যদি ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ দেখো
পুরাঘটিত ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানেই তো ঘটেনি যেটা, আবার সেটা ঘটে গেছে, এটা কেমন ব্যাপার? এটা হচ্ছে এইরকম, ধরো তুমি জানতে পারছো না যে হয়েছে কি হয়নি। তুমি ধরো এখানে রয়েছো, জানো না যে বাবা এতক্ষণে বাড়ি এসেছে কিনা, তাই তুমি বলছো বাবা হয়তো এতক্ষণে বাড়িতে এসে থাকবে, ভাই হয়তো এতক্ষণে হোমওয়ার্ক গুলো করে থাকবে, মানে বাবা বাড়িতে এতক্ষণে পৌঁছে থাকতেও পারে, নাও পারে, তুমি জানো না, অনিশ্চিত, তুমি নিজেই জানো না। সেইগুলোই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল। এবার বলি, ইংরেজি গ্রামারে বর্তমানে এই ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সেভাবে নেই, তবুও টেন্সের আলোচনার ক্ষেত্রে আলোচনা দুটো এসে পড়ে, তাই করতে হয়। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল, যেটা হচ্ছে ঘটে যাওয়ার সম্ভাবনা, হতেও পারে নাও পারে, তুমি জানো না। ফাদার, আচ্ছা প্রথমে গঠন, গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সেসিভ। তাহলে হচ্ছে এখানে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ এর ব্যাপারটা সেই একই রকম, মানে প্রথমত তো ভবিষ্যতে, পুরাঘটিত ভবিষ্যৎ জিনিসটা পুরোপুরি অনিশ্চিত, তার উপর কিছুটা মনের জোর দিয়ে বলার ব্যাপার থাকলে হচ্ছে আয়ের সঙ্গে তখন উইল হ্যাভ বসাতে পারো, লিখতে পারো, নয়তো আয়ের সঙ্গে শ্যাল হ্যাভ, বাদ বাকি সব কিছুর সঙ্গে উইল হ্যাভ, তারপরে ভার্ব থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, তারপরে এক্সেসিভ অংশ। ধরো বাবা এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, ফাদার উইল হ্যাভ, পৌঁছানো ইংরেজি হচ্ছে রিচ, তার সঙ্গে ইডি যোগ করলে থার্ড ফর্মটা পেয়ে যাচ্ছে রিচড হোম বাই দিস টাইম। তাহলে বাবা এতক্ষণে বাড়িতে পৌঁছে থাকবে, এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এইবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনাতে চলে আসবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, না প্রথমে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি রকম? কন্টিনিউয়াস মানে যেটা চলছে, পারফেক্ট মানে যেটা হচ্ছে পুরাঘটিত, তাহলে অতীতকালে শুরু হয়ে এখনো চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাকেই বলা হবে যে কাজটা অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, সেটাকেই বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো তুমি বললে যে আমি পড়ছি, আমি এখন পড়ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরো যে আমি তোমাদের পড়াচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যখনই বলা হবে আমি সকাল থেকে একভাবে পড়াচ্ছি, তখনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বৃষ্টি পড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তখনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, সেই ক্ষেত্রে কিন্তু এই টেন্সটা হবে। তাহলে গঠনের ক্ষেত্রে হচ্ছে, গঠনের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস has been oblique have been plus V1 plus ing plus object।
ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট এটা থার্ড পার্সনের সমতুল্য, ওই কারণে হ্যাজ বিন হলো। তারপরে রেইনিং মানে হচ্ছে বৃষ্টি পড়ছে, রেইনের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। সিন্স মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ধরো এখনো বৃষ্টি পড়ছে, তাহলে হচ্ছে এইভাবে লিখতে হবে যে এটা কিন্তু এই টেন্সের মধ্যেই পড়বে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর গঠনের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন লিখতে হবে, তার সঙ্গে V1 আইএনজি অবজেক্ট। ধরো আমি সকাল থেকে পড়ছি, এখানে যদি আই হতো, তাহলে এটা হয়ে যেত হ্যাভ বিন, তখন হয়ে যেত রিডিং সিন্স মর্নিং। যদি আয়ের জায়গায় সাবজেক্ট হতো হি অথবা শি, তাহলে কিন্তু হ্যাজ হতো তখন, তাহলে হ্যাজ বিন হতো তখন। আর শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে। তাহলে এর পরবর্তী যে টেন্সটা সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কি রকম? সেটা হচ্ছে অতীতকালে কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝায়, অতীতকালে কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝায়, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিরকম? ধরো তুমি বললে যে আমি 2001 থেকে 2005 ওই সময়টা কোনো একটা স্কুল, তোমার ধরো প্রাইমারি স্কুল, ওই স্কুলে পড়ছিলাম, বোঝা গেল? বা আমি গত 4 বছর কল্যাণীতে বসবাস করছিলাম। বা গতকাল আমি সকাল থেকে পড়ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে গঠনটাকে বলে নি, সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে V1, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট। এই কারণে কিন্তু আলোচনাটা আমি একটু অন্যভাবে করলাম, গ্রামার বইতে যেভাবে থাকে সেভাবে করলাম না। মানে এই যে বোঝার সুবিধা, মানে একটার সঙ্গে আরেকটা মানে একটা মিল আছে, তো এইভাবে আলোচনাটা করলে সেটা মনে রাখতে সুবিধা হয়, ওই কারণে কিন্তু আমি এইভাবে আলোচনাটা করলাম। তাহলে গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বিন হবে, তারপর V1, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। আর আমি এটাকে বলেছিলাম যে কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস মানেই কিন্তু V1 আর আইএনজিটা থাকবেই। পারফেক্টের ক্ষেত্রে এখানে হ্যাড বিনটা যোগ হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস বলে। এর আগেরটাতে যেমন হ্যাড বিন বা হ্যাজ বিন ছিল, এখানে কিন্তু হ্যাড বিন। আচ্ছা, আমি সকাল থেকে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। সকাল থেকে পড়ছিলাম, এখানে কিন্তু পড়ছিলাম। ধরো I had been living at Kollani from ধরো 2001 to 2005। 2001 থেকে 2005 পর্যন্ত আমি কল্যাণীতে বসবাস করছিলাম। বা আই হ্যাড বিন রিডিং অ্যাট কোন একটা স্কুলের নাম, ফ্রম এত টু এত সাল থেকে এত সাল। বা ফর লাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর আমি পাল চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছিলাম। তাহলে তখন আমরা আই হ্যাড বিন রিডিং, এখানে লিভিং এর জায়গায় হয়ে যাবে রিডিং। তাহলে হচ্ছে কি তখন হয়ে যাবে আই হ্যাড বিন রিডিং অ্যাট রানাঘাট পাল চৌধুরী প্রাইমারি স্কুল ফর লাস্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে। তাহলে গত 4 বছর ধরে আমি পাল চৌধুরী স্কুলে পড়ছিলাম। স্কুলের আগে অবশ্যই অ্যাড বসবে, বাকিটা মোটামুটি আর কি থাকবে। এখানে লিভিং এর জায়গায় রিডিং হবে, তবে রিডের সঙ্গে আইএনজি যোগ হবে। রিডটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম,
তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু ইংরেজিতে এখন বর্তমানে ব্যবহার নেই, তাও টেন্সে আলোচনার ক্ষেত্রে এটা করা হচ্ছে। ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। তুমি ধরো বললে যে আমি আগামী 5 বছর কলকাতাতে বসবাস করবো, বা আগামী 5 বছর আমি অমুক কলেজে পড়াশোনা করতে থাকবো, বা অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে থাকবো, বা আগামী 5 বছর আমি ব্যাঙ্গালোরে থেকে ইঞ্জিনিয়ারিং করবো, বা কিছু সে যাই বলো না কেন, যেহেতু ভবিষ্যৎ কাল পুরোটাই অনিশ্চিত, ওই কারণে কিন্তু এই টেন্সটার ব্যবহার সেভাবে নেই। আর ভবিষ্যৎকালে যে কাজটা দীর্ঘ সময় ধরে চলবে এটা তো আরোই অনিশ্চিত। হ্যাঁ, কাজেই হচ্ছে এটার গঠনে চলে আসি। প্রথমে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস shall have been oblique will have been plus V1 plus ing plus object। হলো I shall be reading। আচ্ছা, রিডিং এর দিয়ে তো প্রপার হয়ে যাচ্ছে। ধরো making a clay model for next 2 hours। আমি আগামী 2 ঘন্টা ধরে একটা মাটির বা কাদার মডেল তৈরি করব। এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে আই শ্যাল বি, এবার আই বাদে অন্য কোনো কিছু হলেই কিন্তু ওখানে উইল বি বসবে, অবশ্যই উইল বি বসবে, আর আয়ের সঙ্গে নিশ্চিত অর্থে উইল বি বসবে। তাহলে এই হচ্ছে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। এইটার মতটা ব্যবহার নেই, সেই জন্য অতটা গভীরে আলোচনার প্রয়োজনও নেই। তাহলে সংক্ষেপে 10টা টেন্সকে এক নজরে দেখে নিচ্ছি। 10টা না, 12টা টেন্সকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। যদিও আমি বাক্যটা যেটা লিখবো সেটা ওভাবে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু তবুও আমি মনে রাখার সুবিধার্থে প্রকাশ করছি। ধরো প্রেজেন্ট ইনডিফিনিটে বসে সাবজেক্টের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক একই বাক্যকে পরবর্তী টেন্সে করছি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে আই অ্যাম গোয়িং। I am going। পারফেক্টে হবে I have gone। পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে I have been going। আগে বলছি এটা কিন্তু বাক্য মানে গঠনগত দিক থেকে ভুল, কারণ আমি হচ্ছে যেতেই থাকছি। হ্যাঁ, সেটা কি বাকি অংশটা কিন্তু এখানে নেই। বা আমি হচ্ছে গিয়েছি, এটা ঠিক আছে, কিন্তু আমি যেতেই থাকছি, বাকি অংশটা নেই। কিন্তু এখানে মনে রাখার সুবিধার জন্য, 12টা টেন্সকে মনে রাখার সুবিধার জন্য কিন্তু আমি একই বাক্যকে বিভিন্ন টেন্সে রূপান্তরিত করে এখানে দেখাচ্ছি, যাতে মনে রাখতে সুবিধা হয়। আই হ্যাভ বিন গোয়িং হবে, তারপরে হবে কি আই ওয়েন্ট, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আই ওয়েন্ট, তারপরে হচ্ছে I was going, তারপরে I had gone,
আগে বলছি এগুলো কিন্তু বাক্য মানে ব্যাকরণগত দিক থেকে ভুল, কিন্তু টেন্সকে মনে রাখার জন্য সুবিধার জন্য কিন্তু আমি লিখছি। কারণ আই হ্যাড গন মানে আমি গিয়েছিলাম, কার আগে গিয়েছিলাম বা কী বৃত্তান্ত আমি এটা এখানে লিখলাম না, কাজে এটা কিন্তু ভুল, কিন্তু আমি কিন্তু শুধুমাত্র মনে রাখার সুবিধার জন্য লিখছি। আচ্ছা, আই হ্যাড গনের পরে হবে আই হ্যাড বিন গোয়িং, তারপরে I shall go, I shall be going, তারপরে ফিউচার পারফেক্ট হচ্ছে I shall have gone, তারপরে I shall have been going। তাহলে এই হচ্ছে 12টা টেন্স। 12টা টেন্স হচ্ছে যেটা ইংরেজি গ্রামারের ভিত্তি, যেটা জানা কিন্তু আমাদের প্রত্যেকেরই অবশ্যই দরকার। সেই আলোচনাটা কিন্তু এখানে শেষ। এই 12টা টেন্সকে সংক্ষেপে এখানে লিখে রাখলাম। এই পুরো ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের কতটা ভালো লাগলো, কোথাও বুঝতে কোনো অসুবিধা হলো কিনা বা খারাপ লাগলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সকলে খুব ভালো থাকবে। ধন্যবাদ। শুভরাত্রি।